হঠাৎ কিসে ধাক্কা লেগে পড়ে ধ্বনি, কিন্তু আমার কি করার আছে? লোকজন খারাপ হয়ে কিছু ভাব। খেতে চল, সবাই তোর জন্য অপেক্ষা করছে। খেয়ে আমাকে উদ্ধার কর। যে আমি আসছি। আমি খাবার টেবিলে এলাম, একটা চেয়ার টেবিল টেনে বসলাম। কাল আমাদের অফিসে এই প্রজেক্ট নিয়ে কিছু উপস্থাপন করতে হবে। আচ্ছা। কি হলো, তুমি কি ভাবছো? কই কিছু না। আমি খাওয়া দাওয়া সেরে রুমে না গিয়ে সোজা ছাদে এলাম। ছাদে এসে একটা চেয়ারে বসে রাস্তার কোলাহল দেখছি। মানুষ ছুটে চলে এক জায়গা থেকে অন্য জায়গায়। অনেক রাত পর্যন্ত ছাদে বসে রইলাম। ছাদ থেকে নেমে রুমের সামনে এসে দেখি রুমের ভিতর থেকে দরজা লাগানো। আমি দরজায় ধাক্কা দিলাম বেশ কিছুক্ষণ ধরে, কিন্তু হাবিবা দরজা খুলল না। আমি ফোন দিলাম। কি হয়েছে, তুই দরজা ধাক্কা দিচ্ছিস কেন? আর এত রাতে আমাকে ফোন দিয়েছিস কেন? আমি রুমের ভিতরে যাব, আমার ঘুম পাচ্ছে। যেখানে ছিলি সেখানেই ঘুমা গিয়ে। আমি দরজা খুলবো না। তুই যদি আরেকবার বিরক্ত করিস তোর খবর আছে। কিন্তু আমি কোথায় ঘুমাবো? হাবিবা কিছু না বলে রাগে রাগে ফোন কেটে দিল। আমি নিচে এসে সোফায় শুয়ে পড়লাম। প্রচুর ঠান্ডা পড়ছে, আমার কাছে কিছু নেই। আমি ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো শ্বশুর আব্বার ডাকে। তুমি এখানে ঘুমিয়ে আছো কেন? আসলে আব্বা রাতের বেলায় পানি খেতে এসেছিলাম, সোফায় বসে পানি খাচ্ছিলাম, হঠাৎ ঘুমিয়ে পড়িয়েছি। যাও ফ্রেশ হয়ে নাস্তা করেছো। আমি রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। মজা নিচ্ছিস আমার সাথে? রাতে ঠান্ডায় জমে গেছি। বাহ, খুব ভালো হয়েছে। গরিবদের শীত বলে কিছু নেই। দেখিস না এত রাতেও তারা রাস্তায় ঘুমিয়ে পড়ে। আমি গরিব, এটাই আমার পরিচয়। শোন, মানুষের টাকা থাকলে কিন্তু সুখী হয় না। আমি সুখ টাকা দিয়ে কিনবো, আমার বাপের টাকা আছে। এত অহংকারী হওয়া ভালো না। টাকা তোমার আব্বু আছে, কিন্তু তোমার বরে ততটুকু সামর্থ্য নেই। তুই আমার কিসের স্বামী? আমি তোকে মানি না। আমি যা বলবো তাই করবি। থাকিস তো ঘর জামাই। আমি কিছু না বলে নাস্তা টেবিলে এলাম। এইভাবে কেটে গেল কয়েক মাস। হাইওয়ার জন্মদিন চলে এলো, সারা বাড়ি সাজানো হলো। কিরে আর কত সাজবি? দেখা যাক বাড়ি কতদূর সাজানো যায়। এদিকে একটু ফুল দিয়ে সাজালে অনেক সুন্দর লাগে। আচ্ছা। আমি আর রাফি ফুল সাজানো শেষ করলাম। রাতের দিকে হাবিবা কেক কাটলো। আব্বু হা করো। আমাকে কেন? জামাইকে আগে দে। তুমি খাও। তারপর হাবিবা তার আব্বুকে খাইয়ে দিল। হাবিবা এক এক করে সবাইকে খাইয়ে দিল, কিন্তু আমাকে দিল না। আমি কিছু মনে করিনি। এটা কি হলো, তোকে কেক দিল না? আরে আমি কেক খাই না, এই জন্য আমাকে খেতে দেয়নি। তুমি আত্মীয় স্বজনদের খাওয়া দাওয়ার দিকে একটু খেয়াল করো। আচ্ছা। আমি লোকজনকে খাইয়ে দিলাম। পার্টি শেষ করে আমি খেতে বসলাম। ভাইয়া, ভাবি তোকে ডাকছে। তোর ভাবি কোথায় আছে? ছাদে আছে। আচ্ছা তুই যা, আমি একটু পরে যাচ্ছি। জানি খাওয়া দাওয়া সেরে ছাদে এলাম। আসছে এখন এই কুত্তার বাচ্চা। তোকে কখন আসতে বলছি? আমার ক্ষুধা লেগেছিল তাই খেতে বসেছিলাম। ফকিরা তো এমন ভালো ভালো খাবার চোখে দেখে না, দেখলেই খেতে চায়। এই নে, এটা খা। কি এটা? বিয়ার খেতে অনেক ভালো লাগে। এটা তুই কখনো চোখেও দেখিস নাই। আমি এসব খাবো না। হাবিবা আমাকে জোর করে ধরে অর্ধেক খাইয়ে দিল। খেতে ভালো না। আমি কোনোদিন খাইনি, একটু খেয়ে দেখি। হাবিবা অর্ধেক খেয়ে নিল। আমি নেশায় আসক্ত হয়ে পড়লাম। নেশার করে বলতে শুরু করলাম, তুই আমাকে এমন কষ্ট দাও কেন? তোকে কষ্ট দিতে আমার ভালো লাগে। তুমি আমাকে কোলে নিয়ে চাঁদ দেখাবে। আমি হাবিবাকে কোলে তুলে চাঁদ দেখে রুমে এলো। চলো না আমরা স্বামী স্ত্রী হয়ে যাই। আমি হাবিবাকে জড়িয়ে ধরে আছি। যা দুষ্টু, তোমার মুখে কিছুই আটকায় না। আমি লাইট নিভিয়ে দিলাম। সকালে ঘুম থেকে উঠে চিল্লাচিল্লির জন্য ঘুম ভাঙলো। কুত্তার বাচ্চা, তুই আমার সাথে কি করছিস? সকালে ঘুম থেকে উঠে দেখি আমার গায়ে কিছু নেই, শেষ পর্যন্ত তুই আমাকে। রাতে কি হয়েছে আমার মনে নেই। আমার গায়ে কাপড় কোথায় গেল? আমি জানি না, আমার বিশ্বাস হচ্ছে না তুই আমার এত বড় সর্বনাশ করলি। হাবিবা দিল আমাকে একটা লাথি। সোজা পড়ে গেলাম বেডের নিচে। সেখানে জামা কাপড় পেলাম, তাড়াতাড়ি পরে নিলাম। তুই রাতের বেলা যদি আমাকে জোর করে মদ খাইলে এমন হতো না। আমি কি জানতাম তুই আমার এত বড় ক্ষতি করবি? আমি তোর কি ক্ষতি করেছি? আমি তোর স্বামী। এই কথা বলে হাবিবা এসে আমাকে ঠাস ঠাস করে থাপ্পড় মারতে শুরু করলো। আমি আজকে ডাক্তারের কাছে গিয়ে কথা বলবো। আমি তোর মতো অমানুষের বাচ্চা চাই না। প্লিজ কিছু করছিস না, তুই যা বলবি আমি তাই শুনবো। এক্ষুনি তুই আমার বাড়ির থেকে বের হয়ে যা, আমাকে মুক্তি দে। আমি রুম থেকে বের হয়ে এলাম। আসার সময় দরজায় শ্বশুর আব্বার সাথে দেখা। আমি কারোর সাথে কথা না নিয়ে নিধিকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে এলাম। ভাইয়া কি হয়েছে? তুই আমাকে এভাবে নিয়ে আসলি কেন?
আমি গরজামে হিসেবে থাকতে পারবো না। তুই চুপচাপ আমার সাথে চল। শহরে অনেক খোঁজাখুঁজি করে একটা বাসা পেলাম। তারপর আব্বু আম্মুকে বাড়ি থেকে আসতে বললাম। কিছুদিনের মধ্যে একটা ভালো চাকরি জোগাড় করে নিলাম। এর মধ্যে শ্বশুর অনেক অনুরোধ করছে বাড়িতে ফিরতে, কিন্তু আমি আর ফিরবো না। এইদিকে কিছুদিন পর হাবিবা ডাক্তারের কাছে এলো। পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারছি আপনি মা হতে চলেছেন। আমি এই বাচ্চা নিব না। আপনি 3 মাস পর আমাদের কাছে আসেন, তখন আমরা বাচ্চা নষ্ট করব। ওকে। 3 মাস পার হয়ে গেল, আমি কোনোদিন হাবিবার খোঁজ নেইনি। হাবিবার সাথে আব্বু আম্মুর কথা হয়, বাচ্চা নষ্ট করার সময় চলে এলো। তুই এটা কি করতে চাইছিস? আমি করছি, চল। আঙ্কেল বলল তুই নাকি বাচ্চা নষ্ট করতে চাস। দেখ, সাগরের সাথে মিটিয়ে নে ঝামেলা। না, আমি বাচ্চা নষ্ট করব না। দেখ না, আমার দুষ্টু বাবুটা আমাকে লাথি মারছে। রাতে আমাকে অনেক জ্বালাতে থাকে। ও মা, তাই নাকি? ভালো করছিস। বাচ্চা নষ্ট করলে কিন্তু আল্লাহ তোকে ক্ষমা করবে না। আমি নিজেকে সবসময় কাজের মধ্যে ডুবে রাখি। অনেক কষ্টের পর একটা ভালো চাকরি জোগাড় করা কম সহজ উপায় না। রাতের খাওয়ার টেবিলে বসে আছি। অনেক দিন হলো বৌমার সাথে রাগারাগি করিস, এখন মিটমাট করে নিলেই হয়। দেখো আম্মু, হাবিবার কথা আমার সামনে বলবে না। তুই তো কিছুই বলিস নাই। কি হয়েছে তোদের দুজনের মধ্যে? আমাদের কাউকে ওই বাড়িতে যেতে দিস না। ভাই জানিস, আমার না একটা ভাইপো হবে। তো আমি কি করব? সারাদিন কাজ শেষে বাড়িতে এসেও শান্তি নেই। বৌমাকে একটু দেখে আসি আমরা। খবরদার ওই বাড়িতে যাবে না। আমি ভাত না খেয়ে উঠে চলে এলাম রুমে। আমি হাবিবাকে ভালোবাসি, কিন্তু তার অহংকারের জন্য আমি বলতে চাই না। যে মা তার নিজের বাচ্চাকে নষ্ট করার কথা বলে, তাকে আমি সহ্য করতে পারি না। তখনই রাফির ফোন এলো। কিরে, কেমন আছিস? এই তো ভালো আছি, তোদের খবর কি? চলছে কোনো রকম, পরীক্ষার সময় এসে গেছে। দেখলাম তো, কাল গিয়ে ফর্ম পূরণ করে আসবো। ঠিক আছে। আমি ফোন রেখে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর রেডি হয়ে নাস্তা শেষ করে বাড়িতে বের হলাম কলেজের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই চলে এলাম। কি অবস্থা তোর? ভালো, তাড়াতাড়ি চল, লাইনে দাঁড়াতে হবে। তখনই হাবিবা আর ইভা এসে হাজির হলো। আমি ওখান থেকে সোজা চলে এলাম। ইভা অনেকবার ডেকেছিল, কিন্তু আমি উত্তর দেইনি। কিরে, তুই এমন করে চলে আসলি কেন? এমনি আমার ভালো লাগছিল না। আমি অহংকারীদের সহ্য করতে পারি না। জানি না তোদের দুজনের কবে মিল হবে। আমি পরীক্ষা পেপার জমা দিয়ে চলে এলাম বাড়িতে। দুপুরে খাওয়া দাওয়া সেরে নিলাম। এইবার রুমে এসে শুয়ে পড়লাম। হঠাৎ ফোন বেজে উঠল। তাকিয়ে দেখি ইভা ফোন দিয়েছে। তুই তখন অমন করে চলে গেলি কেন? আমার ইচ্ছা হয়েছে তাই। তুই আজ আমার সাথে সন্ধ্যায় দেখা করবি। আমার সময় নেই। আমি কিছু জানতে চাই না। আমি বলছি তুই আমার সাথে দেখা করবি, এটাই ফাইনাল। ইভা ফোন কেটে দিল। আমার এই সব কিছু ভালো লাগছে না। সন্ধ্যায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ইভার সাথে দেখা করতে এলাম। তোদের মধ্যে কি হয়েছে আমাকে একটু খুলে বলতো শুনি। আমাদের মধ্যে কি হবে? কিছু হয়নি। ফাজলামি করিস না। তুই বাড়ি থেকে চলে গেলি কেন? হাবিবার সাথে ভালো সম্পর্ক ছিল তোর। দেখ, ওই অহংকারী মেয়ের কথা আমার সাথে বলবি না। আমার সাথে বন্ধুত্ব বিয়ে করেছে আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য। ভালো করে বুঝিয়ে বলতো শুনি। শোন তাহলে, আমি এক এক করে সব কথা ইভার সাথে বললাম। আমি বুঝতে পারছি না, সামান্য থাপ্পড় মেরেছিল তার জন্য তোর ওপর প্রতিশোধ নিতে হবে? আসলে ও টাকার জন্য অন্ধ হয়ে গেছে। সব তো শুনলি, তুই বল আমি ওই বাড়িতে কি মুখ নিয়ে যাব? সব দোষ আমার। সেদিন তোকে জোর করে না নিয়ে আসতাম তাহলে এমন হতো না। আমি তোর জীবনটা নষ্ট করে দিলাম। আরে ধুর, এটা আমার কপালে লেখা ছিল, আমি কিছু মনে করিনি। বেবিটা কেমন আছে? বেবি অনেক ভালো আছে, ডাক্তারের কথা মতো চলছে হাবিবা। আচ্ছা, আমি উঠি, আমার কাজ আছে। ওকে। আমি রেস্টুরেন্টের বাইরে এসে একটা রিকশায় নিয়ে বাড়িতে এলাম। আমি তোর খাবার বাড়ছি, এসে খেয়ে যা। আমি বাইরে থেকে খেয়ে আসছি, তোমরা খেয়ে নাও। আমি রুমে এসে শুয়ে পড়লাম। আমার শ্বশুর মাঝে মাঝে আমার কাছে ফোন করে খোঁজ খবর নেয়। সবার সাথে হাবিবার কথা হয়, কিন্তু আমায় চুরি করে। এইভাবে কিছুদিন চলে গেল। হঠাৎ একদিন আমি অফিসে কাজ করছি, তখন শ্বশুর আব্বা ম্যানেজারের ফোন এলো। স্যার, আপনি এখন ইবনের সিনা হাসপাতালে চলে আসছেন। বড় স্যারের হার্ট অ্যাটাক করেছে। আমি এখনই আসছি। আমি অফিস থেকে বের হয়ে সোজা হাসপাতালে এলাম। ডাক্তার, আমার শ্বশুর এখন কেমন আছে? অনেক ভালো আছে। তিনি অনেক চিন্তা করে, যার ফলে এটা হয়েছে। আমি কি এখন দেখা করতে পারি? জি, দেখা করতে পারেন। আমি রুমে ঢুকলাম, দেখলাম হাবিবার চোখে পানি। শ্বশুরের পাশে বসে আছে। আমাকে দেখে বাইরে বের হয়ে এলো। আব্বা, এখন কেমন লাগছে? তুমি আসছো বাবা? আমি আর পারছি না। আমি তোমার জীবন নষ্ট করে দিলাম। আব্বা, এসব কথা কি বলছেন?
বাবা, তুমি আমার কথা রাখবে? বলেন শুনি, কিন্তু আমাকে বাড়িতে ফিরে যেতে বলবেন না। আচ্ছা, বাড়িতে ফিরতে বলবো না। আমি অফিস সামলাতে পারছি না, আমার অনেক বয়স হয়ে গেছে। তুমি অফিসে বসো, তোমার হাত ধরে বলছি। হাত ধরে আমাকে ছোট করবেন না, আমি আপনার কথা মেনে নিলাম। শুনে আমি একটা শান্তি পেলাম, এবার শান্তিতে মরতে পারবো। এইসব বাদ দেন, আপনার বিশ্রাম নেন, আমি বাইরে যাচ্ছি। আমি রুমে থেকে বের হয়ে এসে দেখি আমাদের বাড়ির সবাই হাজির হয়েছে। হাবিবা আম্মুকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছে। তোর শ্বশুরকে কেমন দেখলি? আগের চেয়ে অনেক ভালো আছে। তোমরা কি করে জানলে? হুম, হচ্ছে। থাক, বলতে হবে না। কে বলেছে আমি বুঝতে পারছি। কিছুদিন পর শ্বশুরকে হাসপাতাল থেকে বাড়িতে পাঠিয়ে দিলাম। আমি চাকরি ছেড়ে দিয়ে শ্বশুরের কথা মতো অফিস দেখাশোনা করতে শুরু করলাম। এইসব কেটে 2 মাস। হঠাৎ খবর এলো শ্বশুর আব্বা আবার অনেক শরীর খারাপ থাকে, হাসপাতালে নেওয়া হয়েছে। আমি তাড়াতাড়ি করে হাসপাতালে এলাম। রুগী আপনার সাথে এ কথা বলতে চাই। রুগীর অবস্থা খারাপ। আচ্ছা, আমি রুমে ঢুকলাম, এসে শ্বশুর আব্বা পাশে বসলাম। ডাক্তার বলেছে আমি বাঁচব না, তুমি আমার মেয়েকে দেখে রেখো। আমি চাই তুমি আমার মেয়েকে মানুষ বানিও। আব্বা, আমি চেষ্টা করব। কিছুক্ষণ পর শ্বশুর আব্বা মারা গেল। সন্ধ্যার দিকে মাটি দেওয়ার কাজ সম্পন্ন করে আমি বাড়িতে এলাম। আব্বু আম্মু আর নিধি ওই বাড়িতে রয়ে গেল। অফিসে 2 দিনের ছুটির ঘোষণা করে দিলাম। সকাল থেকে কিছু খাওয়া হয়নি। খাওয়ার জন্য বাড়ির বাইরে যাওয়ার দরজা খুলেছি, তখনই দরজা খুলল। দেখি রাফি দাঁড়িয়ে আছে, হাতে টিফিন ক্যারিয়ার। আমি বললাম, তুই এখানে? ভিতরে চল, তারপর বলছি। ও আয় ভিতরে। আমি আর রাফি ভিতরে এসে সোফায় বসে পড়লাম। আম্মু তোর জন্য কিছু খাবার পাঠিয়েছেন, সারাদিন তুই কিছুই খাস নাই। ভালো করছিস। আমি বাইরে খেতে যাচ্ছিলাম, তখনই তুই চলে এলি। তুই খাবার টেবিলে বস, আমি খাবার বেড়ে দিচ্ছি। আমি টেবিলে বসলাম। রাফি খাবার বাড়তে শুরু করলো। এত খাবার আমি একা খেতে পারবো না, তুই আমার সাথে খেতে বস। ঠিক আছে। আমরা দুজন খাওয়া দাওয়া সেরে সোফায় এসে বসলাম। তোর তো কোনো চাকরি নেই। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু তোর চাকরির ব্যবস্থা করতে পারি নাই। থাক, সমস্যা নেই। তুই আমাদের অফিসে একটা চাকরি কর। আমি জানি তোর বাড়ির অবস্থা কেমন। দেখ, তুই এইসব কথা বলবি না। তুই এর আগেও বলেছিস তোর শ্বশুরের অফিসে চাকরি করতে, কিন্তু আমি না করে দিয়েছিলাম। আমি কারোর করুণা চাই না। আমি কিছু জানি না। তুই 2 দিন পর অফিসে এসে জয়েনিং করবি। আঙ্কেলের অবস্থা ভালো না। সেটা ঠিক, কিন্তু কোনো কিন্তু না। আমরা আরও কিছুক্ষণ গল্প করলাম। রাফি বাড়ি চলে গেল। আমি নিধির কাছে ফোন দিলাম। বল ভাইয়া। তোরা খাওয়া দাওয়া করছিস? করেছি। তুই কিছু খাইছিস? শোন, তোরা থাক। নিধি বুঝতে পেরে বলল, ভাবিকে জোর করে আম্মু খাইয়ে দিয়েছে। তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়, আগামীকাল বাড়িতে চলে আসবি। আমরা বাড়িতে যাব না। ভাবিকে এই অবস্থায় রেখে আব্বু কাউকে বাড়িতে যেতে দিবে না। চুপ, বাড়িতে চলে আসবি। আমি ফোন রেখে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে হোটেলে এলাম। একটা ছেলে আমার দিকে এলো। ভাই, আপনার কি লাগবে? সকালে নাস্তায় কি কি আছে? রুটি, পরোটা, ভুনা খিচুড়ি। আপনাকে কি দেব? ভুনা খিচুড়ি দাও। কিছুক্ষণ পর অর্ডার চলে এলো। আমি খেতে শুরু করলাম। খাওয়া দাওয়া সেরে বিল পরিশোধ করে বাড়িতে এলাম। দুপুরে খাওয়ার জন্য কিছু রান্না করছি, তখনই আম্মুর ফোন এলো। শোন, বলছিলাম ওই বাড়িতে এসে খেয়ে যা। বৌমার তো ওই অবস্থায় রেখে আমরা বাড়িতে যেতে পারছি না। অসম্ভব, আমি ওই বাড়িতে যেতে পারবো না। আমি দরকার হলে নিজে রান্না করে খাবো। যা ইচ্ছা কর গিয়ে। আমি ফোন রেখে রান্না শেষ করে গোসল করে খেতে বসলাম। খাওয়ার পর রুমে এসে শ্বশুরের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রাফিদের দোকানে গেলাম। রাফি একটা ভালো করে চা দে। ঠিক আছে, কিন্তু তোকে এমন লাগছে কেন? এখন নিজের রান্না নিজে করতে হবে, বাড়িতে কেউ নেই। চিন্তা করিস না, হাইবা সহ বাড়িতে চলে আসবে। ও কি করতে আসবে? ওই বাড়িতে একা একা থাকবে কি করে, যদি কোনো সমস্যা হয়? বাদ দে এইসব কথা। এইভাবে কেটে গেল 2 দিন। আব্বু আম্মু বাড়িতে এসেছে, কিন্তু নিধি ওই বাড়িতে থাকবে হাবিবাকে দেখাশোনার জন্য। আমি অফিসে বসে আছি। স্যার আসবো? বলুন। স্যার, ম্যাম ফোন করে বললেন তার 2 লাখ টাকা দরকার। ফোন করে বলুন টাকা দেওয়া যাবে না। তাছাড়া টাকা কি করবে? সেটা আমি কি করে জানবো? আমি যেটা বললাম আপনি সেটাই বলবেন। আমি আমার মতো কাজে ব্যস্ত হয়ে গেলাম। এইদিকে হাবিবাদের উকিল দেখা করতে এলো। আঙ্কেল, আপনি কিছু বলবেন? তোমার বাবা সম্পত্তির দলিল করে গেছেন।
নিশ্চয়ই আমার নামে করে গেছে। তোমার নামে করে যান নাই, কি? তাহলে কার নামে করেছে? তোমার স্বামীর নামে করে গেছেন। তুমি অফিস থেকে প্রতি মাসে 10,000 টাকায় নিতে পারবে, এর বেশি নয়। 10,000 টাকায় আমার কিচ্ছু হবে না। আব্বু শেষ পর্যন্ত সম্পত্তি আমার নামে না করে বদমেশটার নামে করে গেল। হাবিবা কান্নাকাটি শুরু করলো। আমার কিছু করার নেই, তোমার আব্বু এই দলিল করে গেছে। আমি এখন চলি। ভাবি, আপনি এমন করে কাঁদছেন কেন? আব্বু আমাকে পথে নামিয়ে দিয়ে গেছে, এখন তোমার ভাইয়ের টাকায় চলতে হবে। তাতে কোনো সমস্যা নেই, ওটা তো আর আপনার টাকা। জানি তো, 2 লাখ টাকা চেয়েছিলাম ম্যানেজারের কাছে, কিন্তু তোমার ভাইয়া না করে দিয়েছে। ভাইয়াটা না অনেক জেদি, আপনি ভাইয়াকে বললেই টাকা দিয়ে দেবে। আমি তোমার ভাইয়ের সাথে কথা বলবো না, তুমি পড়তে যাও, আমি একটু একা থাকবো। হাবিবা এখন কি করবে জানে না আমি সাগরের সাথে কি করছি। আমি ওকে সহ্য করতে পারি না। এইভাবে কেটে গেল অনেক দিন। হাবিবার বাচ্চা হওয়ার সময় এলো, হাবিবাকে হাসপাতালে নেওয়া হয়েছে। আম্মু আমাকে ফোন করে বলল, তুই একটু হাসপাতালে তাড়াতাড়ি চলে আয়, বৌমাকে হাসপাতালে নেওয়া হয়েছে। আমি যেতে পারবো না, আমার অফিসে অনেক কাজ আছে। আমি ফোন রেখে দিলাম। পিয়নকে আম্মু আমি দেখে চলে যাব, আমার অফিসে অনেক কাজ পড়ে আছে। আমার কিছু করার নেই। আব্বুকে দেখছি না। আব্বু আর রাফি ভাইয়া মিষ্টি আনতে গেছে, তুই ভেতরে যা। ভাবি অনেক বদলে গেছে এই কয় মাসে। আমি চুপ করে রইলাম। দেখ সাগর, তুই ওকে ক্ষমা করে দে। তোর ছেলে হয়েছে, তার জীবন নষ্ট করিস না। দেখ বাবা, আর অশান্তি করিস না, মেয়েটা অনেক কষ্ট পেয়েছে তোর সাথে খারাপ ব্যবহার করে। কে বলেছে ওর কষ্ট হচ্ছে? আমার জীবনটা তো নষ্ট করে দিয়েছে। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। হঠাৎ ভিতরে থেকে বাচ্চার কান্না শব্দ শুনতে পেলাম। এক দৌড়ে রুমে এসে হাবিবার পাশ থেকে আমাদের ছেলেকে কোলে তুলে নিলাম। কান্না বন্ধ করলো আমার কোলে উঠে। কি হয়েছে বাবা, কাঁদছো কেন? আমি দেখো চলে এসেছি। আমি বাচ্চাকে নিয়ে বাইরে এখানে ওখানে ঘুরে বেরিয়ে হাবিবার পাশে শুয়ে দিয়ে চলে আসবো, তখনই কোথায় যাচ্ছ? আমি তোমার ছেলেকে একা বড় করতে পারবো না। তাহলে আমার কাছে দিয়ে দাও, আমি নিয়ে যাই। তোমার বড় করার দরকার নেই, তুমি আমার বাচ্চাকে মেরে ফেলতে চেয়েছিলে। আমি আমার বাচ্চাকে দেবো কেন? আমি আমার বাচ্চাকে অনেক ভালোবাসি। সেই দিন আমি রাগে রাগে বলেছি, তুমি আমার দিকে ফিরে দেখো। ভালোবাসা। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সাথে খারাপ ব্যবহার করে এখন বুঝতে পারছি আমাদের বাচ্চার ভালোর জন্যই আমরা এক হয়ে যেতে পারি না। আমি তোমার পায়ে পড়ি। আমি ঘুরে হাবিবার দিকে তাকালাম। হাবিবা আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। তুমি আমার ছেলের ছাড়া আমার এই পৃথিবীতে আর কেউ নেই। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। আমি চুপ করে রইলাম। কি হলো, তুমি কথার উত্তর দিচ্ছ না কেন? তখনই সবাই রুমে এলো। ভাইয়া, ভাবিকে ক্ষমা করে দে। সাগর, আমি আর তোর কাছে কোনোদিন অনুরোধ করব না, তুই ওকে ক্ষমা করে দে। হাবিবার ভুল বুঝতে পেরেছে, এই জন্য তোর কাছে মাপ চাইছে। দেখ বাবা, কোনো মানুষ যদি অন্যায় করে হাত ধরে ক্ষমা চাই তাহলে কিন্তু ক্ষমা মাপ হয়ে যায়। ঠিক আছে, ক্ষমা করে দিলাম। আমার ছেলের দিকে চেয়ে এরপর কোনো ভুল করলে তার কোনো ক্ষমা নেই। হাবিবা আর কোনো ভুল করবে না, কি হাবিবা, তাই তো? আমি আর কোনো অন্যায় করব না। আমি আবার আমার ছেলেকে কোলে তুলে নিলাম। তারপর সবাই মিলে নাম রাখলাম আদিউর রহমান আদি। আমাদের মাঝে আবার ভাব হয়ে গেল। কিছুদিন পর হাবিবাকে বাড়িতে আনলাম, নিজের ভাড়া করা বাড়িতে। দেখ বাবা, এটা অনেক ছোট বাড়ি, আমাদের সমস্যা হচ্ছে বাড়িতে। বলছিলাম কি, তোর শ্বশুর বাড়িতে ওইভাবে ফেলে রেখে বাড়িতে চল। বৌমা কিছু বলতে পারছে না। আমরা আগামীকাল ওই বাড়িতে যাব। বাড়ির মালিকের সাথে কথা বলে এই বাড়ি ছেড়ে দিয়েছি। ভালো করছিস, আমি সবাইকে বলে দিচ্ছি সবাই জিনিসপত্র গুছিয়ে রাখে। আমি রুমে এসে দেখি হাবিবার পাশে আদি নেই। ছেলে কোথায়? বাবা, এত দরদ আমার যখন আদি পেটে ছিল তখন কোথায় ছিলে? নিধি নিয়ে গেছে। তখন ছিল, আমি খোঁজ খবর নিতাম। মিথ্যা কথা, কবে নিয়েছো আমার খোঁজ? আসলে তোর খবর নেই নাই, আদির খবর নিতাম। ভালো করছো। জানো, আদি পেটে থাকতে আমাকে শুধু পেটে লাথি মারতো। কি বদমাইশ। একদম আমার ছেলেকে বদমাইশ বলবে না, নিজে তার চেয়ে বেশি বদমাইশ। হ্যাঁ, এখন তো সব দোষ আমার। কিছুক্ষণ পর নিধি আমার কাছে আদিকে আমার কাছে দিয়ে গেল। কি হয়েছে বাবা, তুমি চুপচাপ আছো কেন? তোমার আম্মুর মতো হয়েছো? সব দোষ আমার। রাতের বেলায় খাওয়া দাওয়া সেরে আদিকে মাঝখানে রেখে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে গাড়িতে জিনিসপত্রগুলো তুলে দিয়ে হাবিবাদের বাড়িতে এলাম। হাবিবা এবার খুশি, আমরা আজ থেকে এখানে থাকবো। আমি অনেক খুশি। আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে এই বাড়িতে। আই লাভ ইউ বাবুর আব্বু। আই লাভ ইউ টু বাবুর আম্মু।
চলতে শুরু করলো আমাদের এক নতুন অধ্যায়। ভালোবাসার কখনো ধনী গরিব দেখে হয় না, ভালোবাসা নিয়ে যারা অভিনয় করে তারা কখনোই কাউকে ভালোবাসে নাই।